কোন রকমের সুযোগ বা চান্স যারা এটা প্রতিরোধ করবার জন্য সেখানে মোতায়েন ছিলেন তারা সেই সুযোগটি গ্রহণ করতে চাননি, কারণ এটা মরা বাঁচার লড়াই তাদের জন্য, এবং সেটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এবং এটা কিন্তু সাবেক যে সরকার, সদ্য বিদায়ী সরকার, তারাই এই পথটি খুলে দিয়েছেন। প্রায় 10 কোটি টাকার বিষয় হবে। আমি যখন আপনার দীপুমণিকে এক্সপোজ করি সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার আউটলেট গুলো হাজির করে, তখন সবাই আমার উপর কুপিত হয়েছিলেন। আমি বলেছিলাম তার আশকারায় এবং আশ্রয় প্রশ্রয়ে এইসব ঘটনাগুলো ঘটছে। দেখুন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে অবস্থান করছেন বা দিল্লির সন্নিকটে, এবং সেখান থেকে তিনি কিন্তু ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে একেবারে গ্রাসরুটস লেভেল পর্যন্ত তার যারা অনুসারী তাদের সঙ্গে সংযোগ রক্ষা করছেন। একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তার ফোন আলাপের পর। আর যে প্রস্তুতিটা সেটা ছিল যে 15ই আগস্ট হবে একটা টার্নিং পয়েন্ট। ইমোটিভ যে কৌশল সেটা কাজে লাগিয়ে আপনার লক্ষ লক্ষ লোক গোপালগঞ্জ থেকে পদযাত্রা শুরু করবে এবং টার্মিনেট করবে এসে 32 নম্বরে। সেই রকম একটা প্রস্তুতি ছিল এমনটি বলা হয়েছে, এবং তার ফলে যারা এই বৈষম্য বিরোধী বিপ্লব সাধন করেছেন তারা ডেফিনেটলি আত্মঘাতী কমপ্লেসেন্ট একটা অবস্থান নিয়ে তো থাকতে পারেন না। সে কারণে তারাও তাদের মতো প্রস্তুতি নিয়েছিলেন। একমাত্র আমরা দুজন ব্যক্তিকে দেখলাম নোটেবল। একজন আপনার মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের সাবেক স্ত্রী এবং তার সন্তানের মা রোকেয়া প্রাচী, তিনি মোমবাতি প্রজ্বলন করছিলেন সেখানে। আর শোনা গেছে যে তিনি নিগৃহীত হয়েছেন এই কর্ম করতে গিয়ে। আর এর পাশাপাশি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বরাবর যে রেবল এবং রেড ফ্ল্যাগ উত্তোলন করে থাকেন, তার ধারাবাহিকতায় এই ভস্মীভূত 32 নম্বরের যে জাদুঘরটি সেটি পরিদর্শনে গিয়েছিলেন। এবং পরবর্তীতে তিনি যখন আবার দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করেন তখন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ কোন রকমের সুযোগ বা চান্স যারা এটা প্রতিরোধ করবার জন্য সেখানে মোতায়েন ছিলেন তারা সেই সুযোগটি গ্রহণ করতে চাননি, কারণ এটা মরা বাঁচার লড়াই তাদের জন্য, এবং সেটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এবং এটা কিন্তু সাবেক যে সরকার, সদ্য বিদায়ী সরকার, তারাই এই পথটি খুলে দিয়েছেন। 2 দিনের মধ্যে তড়িঘড়ি করে আপনার গ্যাজেট প্রকাশ করে জামাত এবং শিবির নিষিদ্ধ করার যে ঘটনাটি ঘটেছে, তারই ধারাবাহিকতায় আজকে আপনার যাদের নিষিদ্ধ করা হয়েছিল তারা এই দাবিটি তুলছেন যে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার। এবং টিট ফর ট্যাক্ট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা আমরা প্রবাদে পড়েছি, সেই হিসেবে দেখেছি। কিন্তু বাস্তবে এত অল্প সময়ের মধ্যে এমন পরিস্থিতি পরিবেশ তৈরি হবে সেটা হয়তো অনেকে ভাবতেও পারেননি। আসলে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়, ইটস নট এ জিরো সাম গেম, এই বিষয়টি আমরা ভুলে যাই। আমি নিজে ক্ষমতা তত্ত্বের উপর পড়াশোনা করেছি, আমার পিএইচডি ওই সন্দর্ভের বিষয়টাই অনেকটা এই বিষয় সরকারি ক্ষেত্রে। সেই জন্য তাত্ত্বিক বিবেচনায় এই বিষয়টা থেকে অনেক কিছু আপনার শিখবার আছে ফর ফিউচার জেনারেশন। আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই প্রেসকে ব্রিফ করে বলেছেন যে সেনা আশ্রয়ে পতিত সরকারের স্টলওয়ার্ট অনেকেই আছেন, যাতে মব বা আপনার উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে এদের লিঞ্চ না করে, সেই জন্যই এই ব্যবস্থাটি করা হয়েছে। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি 2-3 একজন করে আপনার আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের এই বিচার প্রক্রিয়ার যে শুরুটা, প্রাথমিক শর্ত সেটি পূরণ করার প্রচেষ্টা চলছে। এখন ধরুন 1000-দেড়েক লোক, তারা কেউ হয়তো আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে সদ্য বিদায়ী
দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় প্রাক্তন সেতুমন্ত্রী আপনার ওবায়দুল কাদের, তিনি যশোর সেনানিবাসে সেখানে আটক হয়েছেন, বা অন্য যে দুজনকে আমরা সবচেয়ে বেশি ফোকাসড হতে দেখলাম। দেখা যাচ্ছে না, শুধু আমরা একটা ছবি পেয়েছি এবং ওই ছবি নিয়েও অনেক মানে এইভাবেই আসলে বিষয়গুলো ফোরফ্রন্টে আসবে। আপনার দীপুমণি এবং মাননীয় সাবেক শিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রী এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট সাবেক মাননীয় সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ, যিনি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাসক দলের, তারা দুজন একত্রে অবস্থান করছেন। প্রথমে শোনা গেল বনানীর একটি বাড়িতে, পরবর্তীতে বোরখা পরে তারা চাঁদপুরে অবস্থান নিয়েছেন। তাদের যে হ্যান্ডসম্যান সেলিম চেয়ারম্যান এবং তার পুত্রকে উন্মুক্ত জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তা এখন চাঁদপুরের যে পরিমাণ ক্ষত তিনি বা তারা তৈরি করেছেন, মানুষের হাতে পড়লে কি অবস্থা দাঁড়ায় এটা সহজেই অনুমেয়। এই ৭৮ কিলোমিটার তটরেখা জুড়ে রাষ্ট্রীয় সম্পদ বালু তুলে বিক্রি করে ৭,০০০ কোটি টাকা কামাই করেছেন। আরো অন্যান্য সেক্টর থেকে তো করেছে, প্রায় ১০০০ কোটি টাকার বিষয় হবে। আমি যখন আপনার দীপুমণিকে এক্সপোজ করি, সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার আউটলেট গুলো হাজির করে, তখন সবাই আমার উপর কুপিত হয়েছিলেন। আমি বলেছিলাম তার আশকারায় এবং আশ্রয় প্রশ্রয়ে এইসব ঘটনাগুলো ঘটছে। পরবর্তীতে অঞ্জনা খান মজলিস, তৎকালীন বিজ্ঞ জেলা প্রশাসক, যখন তদন্ত করে প্রমাণ পেলেন, তখন তাকে তার ক্ষমতা খাটিয়ে তিনি ট্রান্সফার করে নেত্রকোনায় পাঠিয়ে দিয়েছিলেন। তো এই যে স্বেচ্ছাচারিতা, সবকিছু কিন্তু মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। তাকে বলা হয়েছে, তিনি গুরুত্ব দেননি। তার কাছে মনে হয়েছে যে যত বেশি বেপরোয়া সে তত বেশি তার নিকটের। এখন তাদের এর সুদে আসলে আপনার তার হিসাব দিতে হবে। ধন্যবাদ।